সো আপনি কি মনে করেন যে এই যে আপনি এগিয়ে গিয়েছিলেন 2018 সালে, 2025 সালে এসে কি সে এগিয়ে আছেন নাকি এখন একটু চাপের মধ্যে আছেন? আপনাকে মনোনয়ন দেওয়া হয় না, সেটা হয়তো অন্য কারণ থাকতে পারে, কিন্তু আপনি একটা আলোচনার মধ্যে আছেন, কিন্তু আলোচনাটা একেবারে পজিটিভ না। 2018 সালে যেই পজিটিভ আলোচনা ছিল, 2025-এ কিন্তু আলোচনাটা একটু নেগেটিভ। দেখুন, রাজনীতিতে এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়া বলতে কি বোঝায়, এটা একটা বড় প্রশ্ন। এই প্রসঙ্গে আমি আমার বাবার কথা একটু নিয়ে আসতে চাই। উনি রাষ্ট্রভাষা আন্দোলনের পুরো নেতৃত্ব এবং 144 ধারা ভঙ্গের জন্য সর্বপ্রথম উনি বলেছিলেন, কিন্তু উনি জীবনে কখনো এমপি বা মন্ত্রী হননি। কিন্তু আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে প্রবাদতুল্য পুরুষ হিসেবে, যেটা শিক্ষিত বোদ্ধা মহলে আলোচনা হয়, সেখানে আপনি তার নাম কোনোভাবেই বাদ দিতে পারবেন না। আপনি কি তাকে ব্যর্থ রাজনীতিবিদ বলবেন? একটা রাজনীতিবিদের সফলতা বা ব্যর্থতা কি কেবলমাত্র এমপি এবং মন্ত্রিত্বের মধ্যে আটকানো থাকে? আমরা তো হাজার হাজার এমপি হয়েছে গত 50-53 বছরে, হাজার হাজার মন্ত্রীও হয়েছে, হাজার না হলেও কয়েকশো তো বটেই। আপনারা কতজন তাদের নাম আমরা জানি বা কতজন তাদেরকে আমরা মনে রাখি? সো আমার মনে হয় যে একজন রাজনীতিবিদের দৃষ্টি এবং পথ দুটোই অনেক বেশি প্রশস্ত। আপনি আমাকে যে কথাটি বলছেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার 2018 সালের যে অবিসংবাদী একটা সর্বসমর্থন আমার প্রতি ছিল, সেটাতে আপনি বলেছেন কিছুটা নেতিবাচক একটা ছোঁয়া হয়তো আপনি লক্ষ্য করছেন। সেই নেতিবাচক ছোঁয়াটা কেন? আমি কিন্তু জানি কেন। আপনি চাইলে আমি বলতে পারি। বিকজ আমার পজিশন চেঞ্জ হয়নি, আমি আমার পজিশনে আছি, কিন্তু আপনার পজিশন চেঞ্জ হয়েছে। আপনি বলতে আমি মানুষের কথা বলছি। ধরুন, যারা মজলুম ছিল তারা এখন শোষক হয়েছে, আর যারা শোষক ছিল তারা এখন মজলুম হয়েছে। আমার পক্ষ চিরকালই মজলুমের পক্ষে। সো আওয়ামী লীগ যখন শোষক ছিল, আমি খুব তীব্র কণ্ঠে আওয়ামী লীগের সমালোচনা করেছি। আর তখন যারা মজলুম ছিল তারা কিন্তু ম্যাও শব্দটাও উচ্চারণ করতে পারে নাই। সো তারা কি করত? আমাকে পূজা করত, ঈশ্বরের মতন মনে করত। আজকে আমি জানি আমার এই কথাটি নিয়েও পেঁচানো হবে, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ যারা পেঁচাতে চায় তারা পেঁচাবে। এবং তখন আমাকে মনে করা হতো ত্রাতার মতো। তারা যা বলতে পারছে না, তারা যেটা স্বপ্নেও বলতে ভয় পাচ্ছে, সেটা আমি কি করে আসলে শেখ হাসিনার মুখের সামনে বলছি? সো তাদের কাছে আমি ছিলাম একেবারেই স্বপ্নের মতো। সো এখন যারা আমাকে আক্রমণ করে, অর্থাৎ মজলুম থেকে যারা এখন শোষকের চেয়ারে গিয়ে বসছে, এবং তারা যখন আমাকে সমালোচনা করে, আমি দেখি আমার ভাষা ধার করে তারা আমাকে সমালোচনা করছে। আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি। ধরুন, সংসদে জাতীয় পার্টির বিরোধিতাকে আমি বলতাম কুসুম কুসুম বিরোধিতা। এখন আমি দেখছি যে আমার মজলুম ভাইয়েরা যারা এখন শোষকের চেয়ারে বসে কখনো মব তৈরি করে, কখনো সরকারের আনুকূল্য নিয়ে এক্স এমপিদের বাসায় ঢুকে চাঁদা দাবি করে, যে যেমনভাবে পারছে তার ভাগ্য নির্মাণ করছে, তাদের জন্য তো আমি একটা থ্রেট। সো আওয়ামী লীগ তখন যেমন আমাকে অপছন্দ করতো, একইভাবে এখন যারা সরকারের কাছাকাছি থাকে তারা আমাকে অপছন্দ করে। সো আমার পজিশন বদলায় নাই, আমি আমার জায়গাতেই আছি, কিন্তু চেয়ার ঘুরে গেছে। সরকারের কাছাকাছি আপনি যেই বাক্যটি ইউজ করলেন, কারা সরকারের কাছাকাছি বলে আপনি মনে করেন? অনেকে মনে করেন যে বিএনপি আর সরকারের কাছাকাছি নেই, বরঞ্চ জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুটো পার্টি এখন সরকারের কাছাকাছি, অর্থাৎ তারা ক্ষমতার অংশীদার। আপনি কি মনে করেন আপনার দল বিএনপি এই গত 1.5 বছরে ক্ষমতার অংশীদার হয়েছিল? আমি সেটা মনে করি না। আপনি দেখুন, আপনি যদি গত 1.5 বছরের জার্নিটা একটু দেখেন, আপনার কাছে একটা প্যাটার্ন খুব পরিষ্কার হবে। সেই প্যাটার্নটা কি দেখবেন? আপনি দেখবেন সরকার নিজেই বলছে কারা তার নিয়োগদাতা। সরকার নিজেই বলছে যে আমি তাদেরকে দল করতে বলেছি, কারণ তারা দল না করলে স্পিরিট নষ্ট হয়ে যেত, অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যেত। আমরা লক্ষ্য করেছি সমাজে নারী, সংখ্যালঘু বিভিন্ন অর্থে, ধর্মীয় অর্থে, অর্থনৈতিক অবস্থান অর্থে, সামাজিক অবস্থান অর্থে, সকল অর্থে যারা সংখ্যালঘু,
তাদেরকে কি করে কোণঠাসা করা হচ্ছে তার একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি আহমেদিয়া বা বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ, আমরা লক্ষ্য করেছি সুফি সাধকদের ওপরে আক্রমণ, আমরা লক্ষ্য করেছি নারীদের ওপর মরাল পুলিশিং। So you can clearly see a pattern and you can clearly identify who is really very close to the government. দেখুন, কেউ যখন সরকারে যায় তখন তার ইনসাফ করবার একটা শপথ নিয়ে এসে সরকারে যায়, এবং স্পেশালি যখন কোনো নির্দলীয় সরকার থাকে, আমরা দলীয় সরকারের কাছেও কিন্তু আশা করি সে ইনসাফ করবে, কারণ সে সকলের ট্যাক্সের টাকায় তার বেতন ভরণ পোষণ সুযোগ সুবিধা পেয়ে থাকে। সো সে হবে সকলের সরকার। তার উপরে যখন একটা নির্দলীয় সরকার আসে এবং সেই সরকারটি এমন একটা সময় গঠন হয়েছিল যখন আমি জানি না কে কোন স্বপ্ন নিয়ে গেছে, বাট আমি একটা সবার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এই বাংলাদেশে সবচেয়ে প্রান্তিক মানুষটাও তার ক্ষুদ্রতম বিপদে চমৎকার একটা ইনসাফ পাবে। এই স্বপ্নটা হয়তো বিরাট একটা স্বপ্ন ছিল, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখাটা আমার জন্য অপরাধ ছিল। সে কারণেই আমার স্বপ্ন ভঙ্গও হয়েছে। এবং আপনি যে কথাটি বলছেন যে যেই প্রবাদতুল্য জনপ্রিয়তা 18-তে আপনি দেখেছেন, 24-এ হয়তো সেটা বা 25-এ এসে আপনি সেটা আর দেখতে পাচ্ছেন না, কারণ ওই যে আমার ওই অবস্থানটা মজলুমের পক্ষে সবসময় ছিল। আমার এই স্বপ্নভঙ্গের কষ্টটা আই এম গোয়িং থ্রু ইট, এবং আমি দেখতে পাচ্ছি যে মানুষ বাংলাদেশের অত্যন্ত সুবিধাবাদী, তারা বড় স্বপ্ন খুব কম মানুষ দেখে। এবং বিশেষ করে আমি আবার কম মানুষ দেখে এটাও বলতে চাই না, বিকজ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে আমরা সব কিছু যাচাই করে ফেলতে চাই। সোশ্যাল মিডিয়া ইজ ভেরি নয়েজি, এবং এখন বট আইডি এবং এআই আসার ফলে উই ডু নট নো হোয়াট ইজ দি রিয়েল ট্রুথ অ্যান্ড হোয়াট ইজ দি অল্টারনেটিভ রিয়ালিটি। উই ডু নট নো দ্যাট। সো সেই জায়গা থেকে আমরা যাদেরকে হইচই করতে দেখি তারা হয়তো সংখ্যায় কম, কিন্তু তাদের গলাটা খুব উঁচু এবং তাদের ভাষাটা খুব অশালীন। সো তারা খুব দ্রুতই হয়তো আমাদের চোখে পড়ে যায়, কিন্তু তারাই মেজরিটিকে রিপ্রেজেন্ট করে কিনা সেটা নিয়েও আমার প্রশ্ন আছে। না, অবশ্যই অনেকেই মনে করেন যে সামাজিক মেজরিটি এখনো সাইলেন্ট। ইয়েস, অ্যাবসলিউটলি, এখনো সাইলেন্ট, এবং মিনরিটি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে সরব। একদম। এই পডকাস্টটা সোশ্যাল মিডিয়াতেই ব্রডকাস্ট হবে, তাহলে ওই বটদের বা ওই মিনরিটি ভয়েস এখানে কতটা আসবে আমি জানি না, দেখার বিষয়। তবে আপনি আপনার বাবার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, আমি একটু ওই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আপনি হয়তো জানেন, নিশ্চয়ই জানেন, আমেরিকায় একটা ফ্রেজ তৈরি হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, নেপো বেবি বলে, অর্থাৎ নেপোটিজমের চাইল্ড, যে বিখ্যাত বাবা বা মার পদাঙ্ক অনুসরণ করে একই পেশায় যখন তারা যায়, তারা মনে করে যে তারা একটা স্বজন প্রীতির সুবিধা ভোগ করেছে। তো আপনার বাবার পরিচয় তো নতুন করে দেওয়ার কিছু নেই, অলিহাদ সবাই জানেন, যারাই রাজনীতি সম্পর্কে সচেতন তারাই জানেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, পরবর্তীতে তিনি ভাসানীর সাথে চলে যান, এবং তার যে রাজনীতির যে বিশ্লেষণ, যে ইতিহাস রচনা, সেগুলো এক ধরনের পাঠ্যপুস্তকের মতো রয়ে গেছে, যেগুলো আর কি বাংলাদেশের সংসদ সদস্যদের 99% সেরকম দাবি করতে পারবে না। তো আপনি কি মনে করেন আপনি একজন নেপো বেবি? Oh, it's a cute question. Let's put it in this way, because nepo child বা nepo baby is a negative phrase. Because এটা সাধারণত বিশেষ করে নেপালের এই অভ্যুত্থানে এই নেপো চাইল্ড কথাটি ভীষণভাবে আলোচিত হচ্ছে। এটা সাধারণত দুর্নীতিগ্রস্ত সুপার প্রিভিলেজড বাচ্চাকে ইন্ডিকেট করে, যারা দেশের সঙ্গে সম্পর্কহীন, দেশের সাধারণ আপামর জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন, এবং যাদের বাবারা তাদের জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ এবং ক্ষমতা দিয়ে গেছে, যেটা তারা ইনহেরিট করেছে বাবার কাছ থেকে। আমি কিন্তু বাবার কাছ থেকে অর্থ বা ক্ষমতা ইনহেরিট করি নাই। আমার বাবা আমাকে 200 একর জায়গা দিয়ে যান নাই, আমার বাবার দলও আমি করছি না।
সো আপনি যে বলবেন যে আমি বাবার দলে নেপো চাইল্ড হিসেবে একটা জায়গা করেছি, ইউ ক্যানট সে দ্যাট। আমার কনস্টিটুয়েন্সি আমার বাবা ছেড়ে গেছিলেন 73 সালে, অ্যান্ড আফটার দ্যাট হি নেভার ভিজিটেড দ্য কনস্টিটুয়েন্সি। আমি এটাকে ফ্রম দ্য স্ক্র্যাচ আই হ্যাড টু বিল্ড দ্যাট। সো আমাকে আপনি নেপো চাইল্ড আসলে কোনো অর্থেই বলতে পারেন না। তবে হ্যাঁ, আমি নেপো চাইল্ড সেই অর্থে যে অর্থে আমি বাবার কাছ থেকে সততা, দেশপ্রেম, আমার কাজের প্রতি অনেস্ট থাকা, পরিশ্রম, মেধা, এগুলো আমি বাবার কাছ থেকে ইনহেরিট করেছি। তো আপনি কি মনে করেন যে আপনার পিতৃ পরিচয় আপনাকে বিএনপির রাজনীতিতে কিছুটা হলেও এগিয়ে নিতে সহায়তা করেছে, নাকি পুরোটাই আপনি মনে করেন যে আপনার নিজস্ব প্রচেষ্টায় সেটা আমি আজকে অর্জন আপনাকে করেছেন? একটা ঘটনা বলি, খুবই বিনয়ের সাথে বলি। আমি আমার জীবনে দীর্ঘ সময় লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম আমি কার সন্তান। তার একটা বড় কারণ হচ্ছে আমার বাবা আমার চোখে রাজর্ষি, রাজা এবং ঋষির একটা অনন্য সমন্বয়, এবং এই ব্যক্তিটি আমার চোখে, আমার কাছে ঈশ্বরের পরে দ্বিতীয়, যিনি আমার আমার মনে, আমার মগজে, আমার মননে, আমার চিন্তায় ঈশ্বরের পরে আমার বাবার জায়গা। ইভেন আমার মায়ের চেয়েও সামটাইমস আই ফিল লাইক আই লাভ মাই ড্যাডি মোর দ্যান মাই মাদার। সো আমার এক ধরনের নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব ছিল যে আমার কোনো ত্রুটি, আমার কোনো ভুল, আমার মানুষ হিসেবে কোনো বিচ্যুতি যদি আমার বাবার শুভ্র ইমেজে একটা ছোট স্পট নিয়ে আসে, আমি সেটা নিতে পারবো না। সে কারণে আমি লুকিয়েছি দিনের পর দিন আমার বাবা কি করেন। আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম জার্নালিস্ট, বিকজ আপনি জানেন উনি ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। আমি জাস্ট এইটুকু বলতাম উনি জার্নালিস্ট ছিলেন। আমি কখনো বলতাম না আমি কার বাচ্চা, কিন্তু বাঙালি তো খোঁচানো অভ্যাস সবই তারা বের করে। এটা আপনি ঠিকই বলেছেন, কারণ আমি আপনার সম্পর্কে মানে যখন আপনি রাজনীতিতে পরিচিত হলেন, বিশেষ করে 2018 সালের এবং টিভি টক শোর মাধ্যমে, তখন কিন্তু খুব কম লোকই জানতো যে আপনার বাবা ওলি একদম, আহাদ। আমি কখনো কারণ বলিনি। হ্যাঁ, সেটা ওই সেভাবে প্রচার হতো না। কিন্তু এটাও তো আশ্চর্যের বিষয় না যে রাজনীতিবিদ বাবার কন্যা রাজনীতিতে যাবে, সেটা তো অস্বাভাবিক কিছু না। কারণ আমি নিজের কথাই বলতে পারি যে আমি ছোটবেলায় কিন্তু সাংবাদিক হতে চাইনি, আমি হতে চেয়েছিলাম ফাইটার পাইলট, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কিন্তু আমি তো বড় হয়েছি একটা সাংবাদিকের বাসায়। আমার বাবা 40-এর দশক থেকে সাংবাদিকতা করেছেন এবং 2010 সালে ওই পেশায় থাকাকালীন মারা গেছেন। কাজে আমি নিউজ পেপারের মাঝখানে বড় হয়েছি, কাজে ওটা আমার একদম রক্তের মধ্যে মিশেছিল। যখন আমি ফাইটার পাইলট হইতে পারলাম না, তখন মানে এটা ছিল একটা ন্যাচারাল চয়েস যে আমি সাংবাদিকতায় যাব, এবং প্রায় 40 বছর এখন আমি ওটার মধ্যেই আছি, এখনও আছি। কাজেই এটা খুব আশ্চর্যের বিষয় না। কিন্তু আমি এগেইন আপনার মতে আমি বলবো না যে আমি নেপো বেবি। তো এখন আপনি, আমরা যদি একটু ফিউচারের দিকে তাকাই, আপনার যে পজিশন এখন ব্রাহ্মণবাড়িয়া 2-3 আসনে এখনো ডিলিমিটেশনের কাজ বোধহয় শেষ হয়নি। কাজে ওটা শেষ হলে বোধহয় বিএনপি ডিসাইড করবে যে ওখানে দলের কাউকে নমিনেট করবে নাকি কোনো অ্যালাইড পার্টিকে নমিনেট করবে। তো আপনি কি এখনও আশাবাদী যে আগামী সংসদে আপনি লড়াই করবেন, সংসদের নির্বাচনে আপনি প্রার্থী হবেন? নিশ্চয়ই, ইনশাআল্লাহ, অফকোর্স। এবং বিএনপি থেকেই না অন্য কোনো পথ আপনার সামনে আছে? আমি আশা করব যে I served the party for last 17 years and party will evaluate that. এই আশা তো আমার থাকবেই। আর বাকিটা তো আমি ভাগ্যে বিশ্বাসী। আমার ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়, আমার ভাগ্য আমাকে রাজনীতিতে এনেছে, আমাকে অদ্ভুতভাবে সকলের কাছে পরিচিত করেছে, এবং আগামীর পথ চলাটাও আমার ভাগ্যই নির্ধারণ করবে আমি কোন দিকে যাব। আজকাল লোকজনের সাথে কথা বললে, সে ব্যাংকে হোক, দোকানে হোক, রেস্টুরেন্টে হোক, সবার একটা প্রশ্ন, নির্বাচন কি হবে? ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে? তো এখন মোহাম্মদ ইউনূস চিফ অ্যাডভাইজার, তার যে মুখপাত্র আছেন যারা তার প্রচার করেন, সবাই বারবার বলছে, 2 দিন পরপরই বলছে যে নির্বাচনের জন্য সরকার বদ্ধপরিকর, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। এখন যোগ হয়েছে গণভোট, এটাও হবে ওই একই দিনে। তো কিন্তু মানুষের প্রশ্ন কিন্তু আর থেমে নেই। তার মানে সবার মধ্যে একটা শঙ্কা বা সন্দেহ যে এই নির্বাচন নাও হতে পারে। অ্যাবসলিউটলি। এটার কি কারণ মনে হয় আপনার, যে সরকার এতবার বলা সত্ত্বেও মানুষ একেবারে নিশ্চিন্ত হতে পারছে না, নিশ্চিত হতে পারছে না, সরকারের উপর আস্থা রাখতে পারছে না একরকম?
সাবের ভাই, এটা অনেকগুলো বিষয় এখানে যুক্ত। এই সরকার মানুষের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই সরকার শুরু থেকে এক ধরনের জেস্চার, এক ধরনের কথা বলে এসছে যেটা মানুষের মনে এখনও কাজ করছে। ফর এক্সাম্পল, অদ্ভুতভাবে সরকার বলা শুরু করেছিল আমরা নির্বাচিত। কোনো কোনো উপদেষ্টা কথা বলেছেন, কেউ কেউ বলেছেন আমরা মানুষ চাই আমরা 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর থাকি। 100 বছরের কথাও বলা হয়েছিল। ইয়েস, অ্যাবসলিউটলি। সো এগুলো ভালো ভাইব্রেশন দেয় না। আমাদের মেজরিটি পিপল চুপ, কিন্তু যে মাইনরিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব ব্যক্তিগত পারিবারিক শিক্ষা অনুযায়ী কাজ করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটারও একটা ইনফ্লুয়েন্স আছে আমাদের রাজনীতিতে এবং নির্বাচনের ক্ষেত্রে। তারা যেহেতু খুব একটা নির্বাচনের পক্ষে না, সেই ভাইবটাও কিন্তু মেজরিটিকে এফেক্ট করে যে মাইনরিটি কি, মানে তারা যে ধরনের একটা কেওস তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাও মেজরিটি চিন্তা ভাবনাকে শঙ্কিত করে যে আল্লাহ, নির্বাচন কি হবে। 4 হচ্ছে, আপনি যেটা নিজে বিশ্বাস করেন না সেটাই কিন্তু আপনি বারবার বলেন। একটা কথা একবার বলাই যথেষ্ট। আপনি যখন